আর আজ আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল আইএনডিআই এর বৈঠক। বিরোধী আসনেই থাকবে আইএনডিআই। জোটের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, একদিকে যেমন এনডিএ এর বৈঠক ছিল, তেমনি অন্যদিকে আজ আরো একটি হাই ভোল্টেজ বৈঠক ছিল আইএনডিআই এর বৈঠক, যে বৈঠকে ইতিমধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে বিরোধী আসনেই থাকবে আইএনডিআই। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রী থেকে আরো একবার জানবো। মৈত্রী, বিরোধী আসনেই কেন থাকার বার্তা দিচ্ছেন? এখানে কোনো কৌশলী বার্তা কি রয়েছে? একেবারেই প্রিয়াঙ্কা, একেবারেই এটা কিন্তু কৌশলী পদক্ষেপ বলা যেতে পারে আইএনডিআই এর জোটের তরফ থেকে। আজকে তারা যেটা প্রায় 2 ঘন্টার এই বৈঠক চলে মাল্লিকার্জুন খাড়গের এই আবাসে, এবং সেখানে দীর্ঘক্ষণের আলোচনায় তারা যেটা সিদ্ধান্ত নেন যে এই মুহূর্তে তাদের কাছে সেই ম্যান্ডেট নেই, অর্থাৎ তাদের কাছে সেই সংখ্যাগরিষ্ঠতা নেই এবং সেই সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা অনেকটাই পিছিয়ে রয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকা বিজেপিকেই চাপে রাখা, অর্থাৎ তার বিরুদ্ধে যে ক্রমাগত আক্রমণ শানিয়ে যাচ্ছেন মাল্লিকার্জুন খাড়গে আজকে সেটা পরিষ্কারও করেছেন। তিনি বলেছেন যে আমরা সেই আক্রমণ এবং সেই বিরোধিতা এবং আমাদের যে দাবি রয়েছে, যেটা মানুষের দাবি হিসেবে আমরা তার কাছে পেশ করেছিলাম, সেই দাবি এবং সেই বিরোধিতা আমরা চালিয়ে যাব। ফলে সেই জায়গা থেকে কৌশলী চাপে রাখার জন্যই কিন্তু জোটের তরফ থেকে এই সিদ্ধান্ত যে তারা আপাতত বিরোধী মঞ্চেই থাকবেন, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে ম্যান্ডেট আসে ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে আক্রমণ তারা সেটা শানিয়ে যাবেন মোদি লেড গভর্নমেন্টের ওপর, এবং সেটা কিন্তু পরিষ্কার করে আজকে বলে দিয়েছেন মাল্লিকার্জুন খাড়গে। প্রিয়াঙ্কা, একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। তেজস্বী যাদব আজ যখন এই বৈঠকে আসেন, তিনি কিন্তু একটি মন্তব্য করেছিলেন, খুবই তাৎপর্যপূর্ণ সেই মন্তব্য, যে সমস্ত রকমের অপশনই খোলা রয়েছে। শুনুন সেই মন্তব্য। जिस हिसाब से लोगों ने मेहनत की है और जो नतीजा हम लोग लेके आए हैं और जो लोग जीत के आए हैं, और सब लोग बैठेंगे, रणनीति बनाएंगे कि आगे हम लोग को कैसे आगे बढ़ना है, क्या करना है। तो एक बार देखते हैं, सारी चीज़ें खुली हैं। মৈত্রী, আমরা শুনলাম তেজস্বী যাদব তিনি তো বৈঠকের শুরুতেই বলছেন সারি চিজে খুলি হুই হ্যায়, মানে শুরুতেই তিনি একটা বার্তা দিয়ে দিলেন। একেবারে দেখো, তেজস্বী যাদব যখন আজকে আসেন তিনি কিন্তু এই ইঙ্গিতটাই দিয়ে রেখেছিলেন যে তাদের জন্য সব রাস্তাই খোলা রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তরফ থেকে সমস্ত রকমের সম্ভাবনা তারা খতিয়ে দেখেন। আজকে প্রায় 2 ঘন্টার বৈঠকে সমস্ত শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ আইএনডিআই এর জোটের সমস্ত শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন অখিলেশ যাদব, ছিলেন ওমর আবদুল্লাহ, ছিলেন শরদ পাওয়ার, ছিলেন সুপ্রিয়া সুলে, ছিলেন এম.কে. স্টালিন, ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মাল্লিকার্জুন খাড়গে, প্রত্যেকে উপস্থিত ছিলেন। এবং দীর্ঘক্ষণের এই ব্রেন স্টর্মিং সেশন চলে এবং তারপরে তারা সিদ্ধান্ত নেন যে যেহেতু বিজেপির এই মুহূর্তে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং তাদের কাছেও এই মুহূর্তে সরকার গড়ার মতো যথেষ্ট ম্যান্ডেট নেই, এবং সেই রকমই বার্তাও তারা পেয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তারা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর তরফ থেকেও কিন্তু তারা সেরকমই বার্তা পেয়েছেন যে তারাও এনডিএ জোট ছেড়ে আসতে এই মুহূর্তে রাজি নন, বা এনডিএ জোট তারা যদি ছেড়ে আসেনও সেক্ষেত্রেও কিন্তু পূর্ণ বহুমত বা 100% ম্যান্ডেট তারা পাবেন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কৌশলী সিদ্ধান্ত নেন যে তারা বিরোধী আসনেই বসবেন। এবং একেবারে কৌশলী সিদ্ধান্ত, দীর্ঘক্ষণের এই বৈঠক হয়, একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়া বিজেপিকে চ্যালেঞ্জ মল্লিকার্জুন খাড়গে। The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points, and will definitely whatever promises we have given to the people, that we will keep it up. And just I want to tell this. Thank you very much. ফের সরব পুরীর শঙ্করাচার্য। ভোটের ফলের পরদিনই সরব পুরীর শঙ্করাচার্য। রাম মন্দির উদ্বোধন নিয়ে মোদীকে তোপ। শঙ্করাচার্যের রাজনেতা হয়ে মন্দিরের উদ্বোধন করায় মোদীকে তোপ। অযোধ্যার ফল নিয়েও মোদীকে কটাক্ষ শঙ্করাচার্যের। বোলপুরে এসে মন্তব্য করলেন শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। प्रत्येक क्रिया की समान और विपक्षी प्रतिक्रिया होती है। अयोध्या का रिजल्ट देख लीजिए चुनाव का।
अयोध्या वासियों ने भाजपा के उम्मीदवार को हरा दिया है। फल चाहिए तो शास्त्र सम्मत विधि निषेध का पालन भी करना चाहिए। प्रधानमंत्री ब्राह्मण भी होते तो अभी एक राजनेता होने के कारण उनको राम जी की प्रतिष्ठा नहीं करनी चाहिए। लालू यादव हमसे टकराए कहाँ गए, मुलायम सिंह हमसे टकराए कहाँ गए। मोदी जी टकराने का प्रयास न करें तभी भला है। কোচবিহারে জরিমানার বদলা পঞ্চায়েতে তালা, পোলিং এজেন্ট হওয়ায় জরিমানা করেছিল বিজেপি। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছিলেন কোচবিহারের তৃণমূল নেতা বাবলু বর্মন। বিজেপি হারতেই সেই বাবলু এবার ময়দানে। নিশীথ প্রামাণিকের খাস তালুকে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের বাবলু। কোচবিহারের ভেটাগুড়ি বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল তৃণমূল। বুধবার সকালে ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেয় তৃণমূল নেতৃত্বে স্থানীয় তৃণমূলের শ্রমিক নেতা বাবলু বর্মন। এই বাবলু বর্মন তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন। তৃণমূলের অভিযোগ, পোলিং এজেন্ট হওয়ায় বাবলুর থেকে 6,000 টাকা জরিমানা চায় বিজেপি। শুধু তাই নয়, টাকা না দিলে খুন করা হবে বলে হুমকিও দেয়। বিজেপি এইসব অভিযোগ মানতে চায়নি। মঙ্গলবার ভোটের ফল ঘোষণা হয়। কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এরপরেই বুধবার বিজেপি পরিচালিত ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। দীর্ঘদিন থেকে সময় মতো প্রধান সাহেব এখানে আসে না এবং সাধারণ মানুষের হয়রানি, প্রধানও নাই, এখানে স্টাফও নাই, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে। ভেটাগুড়ি 2 পঞ্চায়েতটিও বিজেপির হাতে। এই পঞ্চায়েতের অফিসেও তালা। ফল ঘোষণার রাতেই তালা লাগিয়ে দেয় তৃণমূল। সাদা বা নীল বা সবুজ কালার যে রংটা থাকে রাজ্য সরকারের, সেই রংটাকে অপব্যবহার করে বিজেপি অঞ্চল দখল করার পর গেরুয়া রং করছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের পঞ্চায়েত এই অঞ্চলে তালা মারছে। ওরা ইচ্ছাকৃতভাবেই গতকালকে থেকে সন্ত্রাস তৈরি করছে। তালা মারে দিল, তবু পুলিশ চোখ। একটা অঞ্চল অফিসে, একটা সরকারি অফিসে তালা মারতে পারে এরকম? ওদের যদি পঞ্চায়েত প্রধান বেশি থাকে তাহলে অনাস্থা আনতে পারে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি। বুধবার সকালে এই ছবি দেখা যায় কোচবিহারের তুফানগঞ্জে। তৃণমূলের দাবি, জাওয়াগুড়িতে বিজেপি কর্মী রফিকুল আলী আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করে। এক তৃণমূল কর্মীর উপরে হামলাও চালায়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে, তারপর গুলিও চালায়, কিন্তু গুলি লাগেনি। আহত তৃণমূল কর্মীকে MJN মেডিকেলে ভর্তি করা হয়। এই রেজাল্টের 7 দিন আগে থেকে বলছি আমরা জিতবো, কিন্তু কোথাও বিজয় মিছিল করবো না, উশৃঙ্খলতা করবো না। বিজেপি ইচ্ছাকৃতভাবে উশৃঙ্খলতা তৈরি করছে। প্রশাসনকে বলবো খুব সজাগ থাকুন, ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। সব জায়গায় তো আক্রমণ তৃণমূল করছে। কোনো কোনো জায়গায় হয়তো সংঘবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টিরা মায়ের খেতে খেতে প্রতিরোধ গড়ে তুলছে। আক্রমণ তৃণমূল করছে, যা হলে পিঠ থেকে গেছে। সেই জন্যই বিভিন্ন জায়গায় প্রতিরোধ হবে। ফল ঘোষণার পরে অশান্তি কোচবিহারের মাথা ভাঙাতেও। বিজেপির একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, মানতে নারাজ তৃণমূল। নিউজ 18 বাংলা। 7 দফার ভোট আমরা দেখেছি শান্তিতে মিটেছে, কিন্তু রেজাল্টের পর অশান্তি। কোথাও পড়লো বোমা, তো কোথাও আবার বিজেপি নেতা কর্মীর বাড়িতে হামলা, কোথাও আবার তৃণমূল বনাম তৃণমূল। দেখুন সেই ছবি। প্রথমে ভোট, তারপর গণনা, সবটাই মিটেছে ভালোই ভালোই। কিন্তু রেজাল্ট আউটের পরে জেলায় জেলায় অশান্তি। যেমন বাঁকুড়া, পাত্রসায়র ব্লকের নারায়ণপুরে বিজেপির অফিসে হামলা চালানো হয়। লন্ডভন্ড গোটা অফিস। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক তমালকান্তি গুঁই, তাঁর কাঁকড়ডাঙ্গার বাড়িতেও হামলা, ইট বৃষ্টি। দুটি ক্ষেত্রেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, তারা মানতে নারাজ। হঠাৎ করে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে অ্যাটাক করে দুপুরবেলায় এবং রাত্রিবেলায়। নানা রকমভাবে ফোনে
মেরে ফেলার হুমকি প্রশাসনকে জানানো হয়েছে। আমরা সকলে এখন প্রাণ সংশয় বোধ করছি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল এ জাতীয় রাজনীতিতে বিশ্বাসী নয় এবং পশ্চিমবাংলার সর্বত্র তৃণমূলের বিজয় নিশান উড়েছে এবং সেখানে ধুয়ে মুছে বিজেপি সাফ হয়ে গেছে। ওদের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর এরকম গোষ্ঠীবাজির ফলাফলই হয়তো এরকম ঘটনা ঘটেছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এখানকার কাঠপোল এলাকায় বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সহসভাপতি মামনি দাসের বাড়িতে হামলা, মারধর করা হয় মামনির স্বামীকে। বাধা দিতে যান মামনির মা, তাকেও মারধর করা হয়। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। আমি নির্বাচন কমিশনকে জানিয়েও রেখেছি, তার সত্ত্বেও আজকে গিয়ে এইভাবে মারধর করে। কি দিয়ে মারধর করলো? ওদের হাতে অস্ত্র শস্ত্র সবই ছিল, আমার ঘরে ভাঙচুরও করেছে। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দলের লোক? হ্যাঁ, শাসক দলের লোক। এটা মোটামুটি পুরোপুরি মিথ্যা, কারণ যার নাম বলছেন তার বাড়ি এখানেই না, ওই এলাকায় কোনো পাশাপাশি জায়গা জমি নিয়ে একটা সমস্যা ছিল, তাদের সঙ্গে গন্ডগোল হয়েছে এবং পুলিশ প্রশাসন গেছিল, পুলিশ দেখছে ব্যাপারটা। সামান্য দু একটা ছুটকে চাটকা উপরে আক্রমণ করে আমাদের কোনো লাভ হবে না, এটা পুরোপুরি মিথ্যা।